আসলে পরিবার নামক যে প্রতিষ্ঠানটি, সামাজিক একটা প্রতিষ্ঠান, এটি ঠিক কবে থেকে এইভাবে বিয়ে শাদীর মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা একসঙ্গে দাম্পত্য জীবনযাপন শুরু করেছে সেইটা আসলে কোথাও বলা নেই। আমি এইখানেও দেখলাম স্পেসিফিক ভাবে কোনো টাইম নেই। আপনারাও যে বই পড়েন না কেন সেখানেও দেখবেন নেই, বরং কিছু অনুমান করা হয়েছে। যেমন দেখেন, পরিবারের উৎপত্তি ও বিবর্তন রিলেটেড থিওরির প্রথম যেটি, ওনার নাম হলো ব্যাকোভেন। তো ব্যাকোভেন যে থিওরি দিয়েছেন, এটা আসলে এই ধরনের চিন্তা ভাবনা মর্গানও করেছেন, যে এক সময় ছিল অবাধ যৌনাচার। হুম, এটা মানুষের ধারণা। হ্যাঁ, ওই যে বললাম যে সেটা আমরা ঐতিহাসিক ভাবে এক্স্যাক্টলি প্রমাণ করাটা পসিবল, কিন্তু আমরা কিছুটা আন্দাজ করি কি কারণে। আহ, সেটা হলো যে বর্তমানের এই জামানায় এসেও প্রাপ্তবয়স্ক নারী বা মেয়েকে বখাটে বা দুষ্টু কিছু ছেলে পেলে যদি কোথাও পায়, তাদেরকে সেই বখাটে ছেলেপেলেরা এই মেয়েটাকে নিয়ে গিয়ে তার সঙ্গে অবৈধভাবে, অন্যায়ভাবে যৌন সংসর্গ করে। তার মানে আপনি চিন্তা করে দেখেন, 2025 সালে এসে এই ঘটনা যদি ঘটায়, মানে যখন আইন কানুন, পুলিশ আদালত কত কিছু আছে, বাট সেটাকেও তারা মানছে না, না মেনে এগুলো করে। তো আমার মনে হয় এইগুলো কারণে মানুষ একটা আন্দাজ করে যে তখন তো আদালত ছিল না, পুলিশ ছিল না, কিচ্ছু ছিল না, মামলা দেওয়ার কোনো সুযোগ নেই, তাহলে জোর যার মুল্লুক তার। এই হিসেবে হয়তো বা এই ব্যাকওপেনের মতো মানুষরা বা মর্গানের মতো মানুষরা ওরা বলে যে একসময় ছিল অবাধ যৌনাচার। হুম, এবং তখন যে সন্তান জন্ম হতো, আহ মাতাকে চিহ্নিত করা গেলেও বাপকে চিহ্নিত করা যায়নি, কারণ তখন তো আসলে ডিএনএ টেস্ট করা সম্ভব না। যাই হোক, এই কারণে বললো প্রথম মাতৃপ্রধান পরিবার এই ধরাধামে আমরা প্রথম দেখতে পাই। কারণটা কি? বাপকে যেহেতু সন্তানের কে বাপ সেটা চিহ্নিত করা সম্ভব হয় না, কিন্তু মাকে তো চিহ্নিত করা যাচ্ছে। তো বাপ কোথায় চলে গেল তার ঠিক নেই, তাহলে মা নিয়েই যে পরিবার হচ্ছে সেটাকেই তাহলে মাতৃতান্ত্রিক পরিবার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আস্তে আস্তে পিতৃতান্ত্রিক পরিবার এসেছে এবং মাতৃতান্ত্রিক পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করেই হিসেবেই আসলে রোমান পিতৃপ্রধান পরিবারের রোমান সম্রাট বলি বা রোম যে রাজ্য ছিল, আহ, সেখানে যে গ্রিস, আহ, এখন যেটা গ্রিস আছে, তাহলে সেখানে পিতৃপ্রধান পরিবারের অবস্থান ঘটে। এখন মর্গান কি তত্ত্ব দিলেন যে পরিবার কিভাবে আসলো? তো মর্গানও বলছে যে, মর্গানের গুরুত্বপূর্ণ একটা বই এনশিয়েন্ট সোসাইটি, মানে আদিম সমাজ, এই নামেই উনি বই লিখেছেন। এই বইয়ে মর্গান পরিবার, সম্পত্তি, সমাজ ও সভ্যতার বিবর্তন নিয়ে একটা ব্যাখ্যা উনি প্রদান করেছেন। তো মর্গানের মতে আধুনিক যে এক বিবাহ ভিত্তিক পরিবার, যেটা মনোগ্যামিয়ান ফ্যামিলি, এটা একদিনে এখন আসেনি, এটা দীর্ঘ ক্রমবিকাশের ফল। মানে পরিবর্তিত হয়ে হয়ে সময়ের সাথে সাথে এক সময় ছিল মানুষের অবাধ যৌন জীবন। হ্যাঁ, সেখান থেকে পরিবর্তিত হয়ে মানুষের যৌন জীবন, বিবাহ, পরিবার কাঠামোতে মৌলিক পরিবর্তন এসেছে। তো সেইটা মর্গান আবার কয়েকটা স্টেপে ব্যাখ্যা করেছে। একটা কি, যে উনিও বলেছেন অবাধ যৌনাচার 297 পেজে, পরের পেজে যদি যান, তো উনিও বলেছেন যে একটা সময় ছিল আদিম সমাজে আসলে যৌনাচার বিদ্যমান ছিল। অ্যাগেইন আমি বলি যে এখানে কোনো টাইম বলা নেই এবং স্পেসিফিক ভাবে কোনো এভিডেন্স দেওয়ার সুযোগ নেই, কারণ ওই সময়ের ইতিহাস কেউ লিপিবদ্ধ করে রেখে যায়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে স্যার, আমরা যে আহ, কি মহাস্থানগড় অথবা ময়নামতি অথবা সোমপুর বিহার, হ্যাঁ, নওগাঁর যে সোমপুর বিহার, এগুলোতে যে কিছু খনন করে দেখা গেছে যে
মাটির গায়ে কিছু ওরা অঙ্কন করে রেখেছে, সেখানে দেখা গেছে পুরুষ নারীদের অবাধ আর কি খোলামেলা দৃশ্য, হ্যাঁ, ওগুলো তারা অঙ্কন করে রেখেছে। তো এটা বোঝা যায় যে তারা হয়তো বা এরকম, কিন্তু সবাই এরকম অবাধ যৌনাচারে লিপ্ত ছিল কিনা সেটা বোঝা বড় মুশকিল। যেমন এখনকার জামানাও কিন্তু প্রস্টিটিউশন ইজ গোয়িং অন, গ্রুপ সেক্স ইজ গোয়িং অন, মানে এই যে ধরেন যে 3X মুভিজ গুলো ইত্যাদি গুলো তৈরি করে। সো এই জামানায় এসেও তো এই ধরনের উল্টাপাল্টা কাজ চলছে বা হয় অনেক জায়গায়। সো এখন আহ, হয়তো সেখানে এরা বলার চেষ্টা করছে যে অনেক বেশি মাত্রায় ছিল, বাট একটা সময় আস্তে 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 পরিবর্তিত হয়ে হয়ে মানুষের রুচি বাড়ে না? মানুষের হয়তো এক সময় কেউ শিক্ষিত হয়েছে বা কারো কাছে হয়তো মনে হয়েছে এটা ভালো না, বা এটা জানি দেখতে কেমন দেখায়, এভাবে এভাবে হয়তো বা এক কান দুই কান বলার মাধ্যমে নিজেরা নিজেরা হয়তো বা একটা আম, চুক্তিতে এসেছে, এবং তার ফলশ্রুতিতে আস্তে আস্তে এই যে মনোগ্যামিয়ান ফ্যামিলি তথা এক হাজবেন্ড এক ওয়াইফ ইত্যাদি এসেছে। দেখেন, অবাধ যৌনাচারের যে শেষের 2 লাইন ওখানে কিন্তু বলা আছে যে মর্গান বর্ণিত সামাজিক বিবর্তনের প্রথম স্তরের প্রথম পর্যায়ে তথা বন্য দশার নিম্ন পর্যায়ে অবাধ যৌনাচারের অস্তিত্ব অনুমান করা হয়েছে। দেখছেন, অনুমান। অনুমান এই কারণে যে এটা প্রাগৈতিহাসিক কালের অনুমিত ঘটনা, মানে এটা কিন্তু নিশ্চিত করে কেউ বলে নাই বা বলতে পারে না। তো এই যে অনুমান নির্ভর আহ, কথাবার্তা, যাই হোক, এটা ওনারা লিখেছেন গবেষক। আমি আর সে বিষয়ে না বলি, বাট আমরা এতটুকু জানি যে আহ, ইসলামের তথা আদম আলাহিস সাল্লামের যে প্রথম সন্তানগুলো এসেছিল, হাবিল কাবিল, আপনারা হয়তো জানেন যে কাবিল হাবিলকে কিন্তু খুন করেছে। সেটা ওই নারী ঘটিত বিষয়। নারী ঘটিত বিষয়টা কেমন, এবং তখন আল্লাহর বিধান ছিল যে হাওয়া আলাইহিস সালামের পেটে আল্লাহ আসলে জোড়ায় জোড়ায় সন্তান, রাইট? তো জোড়ায় জোড়ায় সন্তান দিলে আল্লাহ নিয়ম করে দিয়েছে যে প্রথম জোড়া উনি একটা ছেলে একটা মেয়ে, পরের বছর একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্মগ্রহণ করবে। তো আল্লাহর বিধান হলো প্রথম বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হবে, আর প্রথম বছরের মেয়ের সাথে পরের বছরের ছেলের বিয়ে হবে, এরকম ক্রস। তো যাই হোক, আম, কিন্তু কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল একসঙ্গে, সেই মেয়েটা দেখতে সুন্দরী। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা দেখতে একটু অসুন্দর। এখন হিসাব অনুসারে তো সুন্দরী মেয়েটা হাবিল এর সঙ্গে বিয়ে হবে, আর একটু অসুন্দর মেয়েটা কাবিলের সাথে বিয়ে হবে, কিন্তু কাবিল সেটা মানে সঙ্গত কারণে সে অনেক ঘটনা এখানে আছে। কোরআন মাজিদের কোন সূরা জানি একজন অনুবাদ করতে গিয়ে দেখলাম যে সেখানে সুন্দর করে বর্ণনা করা আছে। আল্লাহ আদম আলাইহিস সালামের সিদ্ধান্ত দিয়েছে, কাবিল মানে না। পরে আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম বলেছে, আল্লাহ বলেছে যে ঠিক আছে, তুমি কাবিল হাবিলকে বলো তারা কোরবানি দিবে, যার কোরবানি কবুল হবে সেই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। আল্লাহর কি কাম, হাবিলেরটা কবুল হয়েছে। এখন কাবিল দেখলো এখানেও তো পারলাম না, তাহলে আর কি করে, সে হাবিলকে খুন করে ফেললো। তো এই যে জীবনে মানব জীবনের প্রথম খুন দেখেন নারীকে নিয়ে হলো। তো এখন তাহলে ইসলামের ব্যাখ্যা বা আল্লাহর পক্ষ থেকে ধর্মীয় গ্রন্থের যে ব্যাখ্যা অনুসারে পাওয়া যায়, তাতে তো আমরা এটা বুঝতে পারি না যে ইসলামের প্রথম মানবী যখন এসেছিল আদম ইসলাম, তার সন্তানদের মধ্যে যে অবাধ যৌনাচার ছিল না, এটা কিন্তু প্রমাণিত। কেউ কোরআন দ্বারা এটা প্রমাণিত যে এই বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের, হ্যাঁ, প্রথম বছরের মেয়ের সাথে পরের বছরের ছেলের, এইভাবে চলতেই ছিল। তো এইভাবে বংশ বেড়েছে, তাহলে কিভাবে প্রমিসকিউয়াস সেক্স, যেটা এই যে অবাধ যৌনাচার, এটা প্রমাণিত হয় আমি জানি না। যাই হোক, এটা এরপরে বললো যে কনসাংগুইন পরিবার এসেছে। আস্তে আস্তে অবাধ যৌনাচারের স্টেজ অতিক্রম করে এক সময় মানুষ কি করলো, আপন জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে ভাই বোনদের মধ্যে বিয়ে শুরু করে। হ্যাঁ, মানে ওই যে চাচাতো ভাই বোন বা আহ, খালাতো ভাই বোন, আবার অনেক সময় আপন বোনদেরও বিয়ে করতো। তো আপন বোন মানে কি, কোরআন মাজিদ দ্বারা যেটা বোঝা যায় কনসাংগুইন, সেটা হলো হাওয়া সাল্লামের এই বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের বিবাহ। হ্যাঁ, সো এটা এটা বোঝা যাচ্ছে, এটাও কনসাংগুইন ফ্যামিলি, কিন্তু এটা একই বছরের অ্যাট দ্য সেম টাইম যে ভাই বোন জন্মাইলো
তাদের মধ্যে কিন্তু বিয়ে এটা তারা মানুষ হয় না। আচ্ছা যাই হোক, তো এই কনসাংগুইন ফ্যামিলি আসলো, বিবর্তিত হয়ে এরপরে কি আসলো, পুনালওয়ান ফ্যামিলি আসলো। আচ্ছা, পুনালওয়ান ফ্যামিলি কি, মানে এগুলা কিন্তু মর্গানরা ব্যাখ্যা করছে যে সময়ের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে মানুষের মধ্যে চিন্তা চেতনা রুচির পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এইভাবে এসেছে, পরিবর্তিত হয়েছে। আচ্ছা, পুনালওয়ান ফ্যামিলির কথা বললো যে আপন বা জ্ঞাতি সম্পর্কের কয়েকজন বোনের সঙ্গে একদল পুরুষের বিবাহ। হ্যাঁ, আপন কয়েকজন বোনের সাথে একদল পুরুষের বিবাহ। কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে সেকেন্ড লাইনে, যে স্বাভাবিকভাবে এ প্রথায় স্বামীরা পরস্পর ভাই হলেও স্ত্রীরা পরস্পর বোন হয়, বোন নয়। হ্যাঁ, ধরা যাক তিন ভাই মিলে তিনটা মেয়েকে বিয়ে করেছে, তারা যে তিন একই বোন ব্যাপারটা সেটা, এই ফ্যামিলির একজন, এই ফ্যামিলির একজন, এই ফ্যামিলির একজন, কিন্তু এরা একসাথে বসবাস করে, এইভাবে পুনালুয়ান ফ্যামিলি। তবে মানে একটা কথা বললো যে আপন বা জ্ঞাতি সম্পর্কিত নিকট ভাই বোনের মধ্যে বিবাহ নিষিদ্ধকরণের মাধ্যমে পুনালুয়ান পরিবারের আবির্ভাব ঘটে। মানে একটা সময়ে গিয়ে আসলে মানুষ রিয়েলাইজ করে যে আপন ভাই বোনের মধ্যে বা রক্ত সম্পর্কের মধ্যে বিয়ে শাদী না করাটাই ভালো। হতে পারে এখন যেমন এই যে গবেষণা হচ্ছে যে এরকম চাচাতো ভাই বোন খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে শাদী হলে সেখানে বাচ্চারা অটিস্টিক হওয়ার সম্ভাবনাটা বেশি। হয়তো এরকম হয়েছে, সঙ্গত কারণে ওরা কিন্তু সেই ডিসওরিয়েন্টেড হয়েছে, ডিসইন্টারেস্টেড হয়েছে। যেমন আমি আমি কিন্তু আমার আগাগোড়াই আমার পরিবারে যেমন আমি বলেই রেখেছিলাম যে আমাদের ভাই বোনরা, আমরা চাচাতো ফুফাতো মামাতো ভাই বোন খালাতো বোনকে বিয়েও করবো না, আমাদের বোনকেও এই মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাইয়ের মধ্যে বিয়ে দেবো না। এটা আমি ছিলাম অত্যন্ত একনিষ্ঠ ভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন। অনেক সময় চেষ্টা হয়েছে কিন্তু সব ব্যর্থ হয়েছে। হ্যাঁ, অদ্যাবধি আমাদের ভাই বোন গুলোর বিয়ে শাদী হয়েছে, এখনো দুটার বাকি আছে, কিন্তু ওইগুলোরও কোনোভাবেই খালাতো মামাতো ভাই বোনের মধ্যে বিয়ে আমি ইনশাল্লাহ বেঁচে থাকলে তো হতে, ইনশাল্লাহ হয়তো তা হবে না। কারণ আমি তো বুঝি, আমি জানি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি আমি তো তখন শুনতাম বা নিউজ পেপারে আমি পড়তাম, হলে অনেকগুলো পেপার থাকতো যে এই যে আপন ভাই বোন, আপন ভাই বোন তো ঠিক না, যে আপন মামাতো ভাই খালাতো ভাই, হ্যাঁ, ইত্যাদির মধ্যে বিয়ে শাদী হয় এবং তাদের মধ্যে যে বাচ্চাগুলো হয় সেগুলো অটিস্টিক হচ্ছে বেশি। তো আমি জেনে শুনে বিষ কেন পান করবো, এটা আমি হতে দেই না। তো যাই হোক, অনেক সময় হয়তো বা মা বা বাবা ওনারা কিভাবে চিন্তা করেছেন, হ্যাঁ, ওনারা তো গ্রামের মানুষ, আমরাও গ্রামের মানুষ, কিন্তু আমাদের পড়াশোনাটা হয়তো ঢাকায় হওয়াতে পেপার পত্রিকা বা টিভি নিউজ এগুলোর সঙ্গে আমাদের সাক্ষাৎটা বেড়ে যাওয়াতে হয়তো বা আমাদের চিন্তা চেতনাটা একটু অন্যরকম বা পরিশীলিত হয়েছে। তো যাই হোক, ওইখানে কিন্তু আমার আব্বা মা আমার আমার সিদ্ধান্তের বাইরে বা আমার কথার বাইরে তারা জানি। তো এটা ভালো হয়েছে, অদ্যাবধি ইনশাল্লাহ বাচ্চা কাচ্চাগুলো ভালোই হচ্ছে মাশাল্লাহ। তো এটা একটা বড় বিষয়। এরপরের পেজে যান আপনি, সিন্ডাস মিয়ান পরিবার, মানে বিবর্তিত হলো আবারও। অনেক সময় গেল, কত সময় গেল কেউ জানি না। কেউ বলে এই পৃথিবীর বয়স হলো 10 মিলিয়ন ইয়ার্স, কেউ বলে 1-2 বিলিয়ন বছর, আসলে কেউ জানে না। যাই হোক, তাহলে সিন্ডাস মিয়ান পরিবারটা কি, এখানে একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে অস্থায়ী বিয়া, যেটা একসময় আল্লাহ রাসূলের সময় ছিল মুতাবিয়া। মুতাবিয়াটা ছিল যে কোথাও যুদ্ধ করতে গিয়েছে, সেখানে সাহাবীদের সাথে আহ, তাদের ওয়াইফরা নাই, এখন তাদের সাহাবীদের হয়তো লম্বা সময় থাকতে হচ্ছে, দুই ধরনের প্রয়োজনে দরকার পড়তেছিল। একটা হলো মানসিক তৃপ্তি অর্জন করা, আরেকটা হলো যে রান্না বান্না বা এই আঞ্জাম গুলো দেওয়া, সেগুলো কিনে দেওয়া। তো ওই সময় মোতাবিয়া ছিল, কিন্তু মোতাবিয়া এখন কিন্তু নিষিদ্ধ। এবং আপনি অবাক হবেন যে আমি কানাডায় গিয়ে শুনেছি পাকিস্তানি এক লোক, সে বেটা নাকি আবার পাকিস্তানের কোন ইউনিভার্সিটির একজন শিক্ষক, সে বেটা বাংলাদেশি এক মেয়েকে প্রস্তাব দিয়েছে, চলেন আমরা বিয়ে করি। হ্যাঁ, যতদিন কানাডায় আছি ততদিন থাকলাম, যখন চলে যাব তখন আবার আমরা বিয়ের থেকে বের হয়ে যাব। হ্যাঁ, এটা না বলছে যে আল্লাহ রসুলের জামানায় ছিল, এখনো এটা করা যাবে, সমস্যা নেই। চিন্তা করেন কত বড় ভণ্ডামি। হ্যাঁ, এগুলা মানে কি বলবো, হয়তো পাকিস্তানের সবাই এরকম ভণ্ড না, কিন্তু এই প্রস্তাব সে দিয়েছে। তার মানে আপনি চিন্তা করেন, ওই লোকের ওয়াইফ আছে পাকিস্তানে,
আবার যে মেয়েকে প্রস্তাব দিয়েছে তার আবার হাজবেন্ড আছে বাংলাদেশি। হ্যাঁ, ওরা কি চিন্তা করেন, বাংলাদেশের এই মেয়ে রাজি হলে তাহলে ওখানে বিয়ে হতো। হ্যাঁ, হয়তোবা যাওয়ার সময় সে তালাক দিয়ে চলে যেত। এটা এটা কোনো কথা হলো? তাহলে তো এটা আমরা কোনো জায়গায় 4 মাসের জন্য 6 মাসের জন্য পোস্ট ডক করতে গেলে ওখানে গিয়ে একটা বিয়ে শাদী করে বসবো? এটা আসলে কোনো বিধান বিধান না, এটা আল্লাহ রাসূল নিষিদ্ধ করেছেন। মোটা বিয়ে এখন আর চলবে না। বিয়ে করার উদ্দেশ্য কখনোই এটা থাকা উচিত হবে না যে আমি বিয়ে করতেছি 6 মাসের জন্য বা 1 বছরের জন্য, যখন আমি চলে যাবো তালাক দিয়ে চলে যাবো। নো, এটা হতে পারে, আল্লাহ রাসূলের এটা নিষেধ আছে। হাউএভার, তাহলে সিন্ডাস মিয়ান ফ্যামিলি এরকম ছিল। এবং দ্বিতীয় লাইনে খেয়াল করে দেখেন, এখানে বলা হলো যে সিন্ডাস মিয়ান ফ্যামিলিটা এরকম ছিল যে একটা বাচ্চা যখন হয়ে যেত তখন এই পরিবার বিলুপ্ত হয়ে যেত। এটা কেমন একটা ব্যাপার? পরিবার বিলুপ্ত হলো, বাচ্চা আসলো, আহায় বাচ্চা কোথায় মানুষ হবে? তার মাকে, তার বাবাকে, এই এই জাতীয় জিনিসগুলো আসলে কষ্ট দেয়। এরপরে প্যাট্রিয়ার্কাল ফ্যামিলি আমরা জানি যে পরিবারে পুরুষ হলো হর্তাকর্তা। হ্যাঁ, পুরুষের একটা বেশি, তার মানে কি তাহলে বিবর্তিত হয়েছে? একসময় ম্যাট্রিয়ার্কাল ফ্যামিলি ছিল, এখন প্যাট্রিয়ার্কাল ফ্যামিলি এসেছে। মানে পরিবারের উল্লেখযোগ্য, এই পরিবারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বাবাই প্রধান বা বড় ভাই প্রধান, বা মানে বাবার অবর্তমানে বড় ভাই, বাবার অবর্তমানে বড় ভাইয়ের অবর্তমানে তাহলে বড় চাচা, বা এই ধরনের আর কি। মানে পুরুষরাই প্রধান আর কি। তো তার মানে কি এখানে বলা হলো যে অনেক সময় গিয়েছে, আহ, বিবর্তিত হয়ে এই জায়গায় আমরা এসে হাজির হয়েছি। এর পরের পেজে আপনারা যান, সেখানে দেখেন মনোগামী পরিবার। এই যে মনোগামিয়ান ফ্যামিলি, এটা আধুনিক সমাজের এটাই হলো সবচেয়ে আম, আদর্শ ফ্যামিলি, কারণ এক পুরুষ এক মহিলার মধ্যে বিবাহ। এবং এটা আধুনিক পরিবার ব্যবস্থার এটাই সার্বজনীন রূপ। এবং এটা পরিবারের বিবর্তন ধারায় পঞ্চম স্তরের পরিবার এবং স্বাভাবিকভাবে ষষ্ঠ পর্যায়ের যৌন জীবন। যাই হোক, এখানে ম্যাক্সিমাম দেশে আমরা যেগুলো আধুনিক দেশ এবং সভ্যতা বিকশিত হয়েছে, সে সমস্ত জায়গায় আমরা এক হাজবেন্ড এক ওয়াইফকে আমরা দেখতে পাই, তথা মনোগামিয়ান ফ্যামিলি আমরা দেখতে পাই। তো এইটা অনেক তাহলে বিবর্তিত হয়ে চড়াই উতরাই পেরিয়ে এইটা আমার সে বিবর্তিত হয়ে এই জায়গায় এসে উপনীত হয়েছে। এরপরে রবার্ট প্রিফল্ট, উনি একটা আবার মতবাদ দিয়েছেন। উনি বলেছেন যে ব্যাপারগুলো এরকম, কয়েক ভগ্নী একত্রে বিবাহ করার রীতির অসংখ্য উদাহরণ তিনি দিয়েছেন। হ্যাঁ, যে প্রাক একক পরিবারের নানা অবস্থার কথা উল্লেখ করেছেন। এবং তিনি সররাল পলিগিনি তথা কয়েক ভগ্নী মানে কয়েক বোন একত্রে বিবাহ করা, এটা ছিল পশ্চিম অস্ট্রেলীয় আদিবাসীদের মধ্যে। কেউ জ্যেষ্ঠ ভগ্নীকে বিবাহ করলে সেই স্ত্রীর অন্য অন্য ভগ্নীদেরও স্বামী বলে পরিগণিত হয়। চিন্তা করেন, মানে হয়তো এক পরিবারে 3 মেয়ে আছে, এখন কেউ যদি বড় মেয়েকে বিয়ে করে তাহলে ওই বাকি 2টা মেয়েও নাকি তার ওয়াইফ হিসেবে গণ্য হয়। এটা প্রিফল্ট করলেন। তো যাই হোক, এটা নাকি আবার দেখতেও পাওয়া যেত যে পশ্চিম অস্ট্রেলিয়া আদিবাসীদের মধ্যে ছিল, তারপর হলো মেলানেশিয়াতেও ছিল, উত্তর আমেরিকান উপজাতীয় ক্যালিফোর্নিয়ার উপজাতিদের আদিবাসীদের মধ্যেও এই প্রথার অস্তিত্ব লক্ষ্য করা গেছে আর কি। তো যাই হোক, এবং এই পেজের নিচের দিকে দেখেন, নিচের দিকে উপরে 4 লাইনে আমি লাল কালি দিয়ে তার গোল চিহ্ন দিয়ে রেখেছি, যে তবে বেশিরভাগ ক্ষেত্রেই একজন মহিলার 2জন স্বামী থাকে। হ্যাঁ, একজন মহিলার 2জন স্বামী থাকে। এটা আহ, কিভাবে হয় না, ইসলামের যেমন এক পুরুষের 2 ওয়াইফ থাকতে পারে, 3 ওয়াইফ থাকতে পারে, 4 ওয়াইফ থাকতে পারে, কিন্তু এগুলোও নাকি ছিল, যেমন তিব্বত, আসাম, হিমালয়, আফ্রিকা এবং ভারতের টোডা, নাইজেরিয়া, নিউগিনি ইত্যাদি অঞ্চলের আদিবাসীদের মধ্যে এই ধরনের যৌন এবং বিবাহ সম্পর্কের কথা প্রিফল্ট উনি উল্লেখ করেছেন। তো এইগুলো সবই কিছুটা বিকৃত আসলে, কারণ এক মহিলার 2 হাজবেন্ড। পরের পেজে যান, 300 পেজে। এইখানে ওয়েস্টার মার্ক থিওরি, উনি দেখলাম একমাত্র একটি ব্যতিক্রম ধরে তথ্য দিয়েছেন পরিবারের বিবর্তনের ব্যাপারে। উনি কিন্তু চতুর্থ লাইনে দেখেন ক্রিয়াবাদী ব্যাখ্যা দিয়েছেন পরিবারের বিবর্তনের। ওই যে মর্গানরা বা ইত্যাদিরা যে ব্যাখ্যাটা দিল অবাধ যৌনচার, উনি তার বিরোধিতা করেছেন।
উনি বলেছেন যে না, এইটা ওয়েস্টার্ন মার্কের মতে মনোগামি বা এক বিবাহ ভিত্তিক ভিত্তিক যুগল পরিবার হচ্ছে সার্বজনীন এক ক্ষুদ্রতম সামাজিক সংগঠন। এবং উনি বললেন সর্বকালে সর্বত্র মানুষ এক বিবাহ ভিত্তিক যুগল পরিবারেই বসবাস করে এসেছে। আমার মনে হয় উনিও ওয়েস্টারমার্ক, যদিও আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লামের হাবিল কাবিলের গল্পের কথা উল্লেখ করেননি, ধারণা উনি হয়তো সেটা পড়ে থাকতে পারেন, শুনে থাকতে পারেন। কারণ ওইখান থেকে কিন্তু ধারণাটা স্পষ্ট পাওয়া যাচ্ছে যে একজন পুরুষ একজন মহিলাকে বিয়ে করছে। কারণ বলাই তো হলো যে কাবিল বিয়ে করবে হাবিলের সাথে জন্মগ্রহণকারী মেয়েকে, আর হাবিল বিয়ে করবে কাবিলের সাথে জন্মগ্রহণকারী মেয়েকে। তাহলে তো এক পুরুষ এক মহিলাই হলো, এই হলো। তো শুরুটা যার এখানে হলো, সেইটা আবার কিভাবে বিবর্তিত হয়ে এসে একটা সময় আবার অবাধ যৌনাচারে রূপায়িত হবে? কিভাবে হবে? শুরুই তো হলো এক পুরুষ এক মহিলা। এখন তার যে সন্তানরা জন্মাইছে, অন্য সন্তানরা জন্মাইছে, আবার সন্তানরা জন্মিয়েছে, তারা তো দেখেছে আমার বাপ এক পুরুষ এক মহিলার বিয়ে করেছে। তো এই প্র্যাকটিসটাই তো হতে হতে আজকের সময় পর্যন্ত এসেছে। হ্যাঁ, এখন হতে পারে আদিবাসীদের কিছু আছে গোয়ার, তাদের শিক্ষা কম, ওরা হয়তো উল্টাপাল্টা কিছু বৈবাহিক সম্পর্ক প্রতিস্থাপন করে থাকতে পারে। কিন্তু কোরআন মাজিদের এই হিস্ট্রি যদি শোনা যায়, মাঝে কি হিস্ট্রি ছিল অন্যান্য নবী রাসূলদের সময়, সেইটা হয়তো বা আমরা জানতে পারছি না। কিন্তু ওইটার উপর ভিত্তি করে আমরা এটা বলাটাও মুসিবত যে সেই সময়ের সমাজে অবাধ যৌনাচার ছিল, এবং উম, এক স্বামী এক ওয়াইফ, এগুলো তেমন একটা প্রভাবশালী ফ্যামিলির ছিল না। এইটা আসলে মানে আমরা বলতে পারি না, বরং কোরআনের ভাষ্য অনুসারে এই যে ওয়েস্টার্ন ম্যাক যে থিওরি দিয়েছেন তার সাথে মেলে উনি বলেছেন যে সে আদিম যুগ থেকে সর্বকালে, উনি শব্দটা ইউজ করেছেন, সর্বকালে এবং সর্বত্র মানুষ এক বিবাহ ভিত্তিক যুগল পরিবারেই বসবাস করে আসছে। তো এই যে ওয়েস্টার্ন ম্যাকের ব্যাখ্যা, এইটা উনি এই যে বলছেন যে উনি মনে করেন না যে অবাধ যৌনাচার, গোষ্ঠী বিবাহ ইত্যাদি স্তর ডিঙ্গিয়ে ক্রমে মনোগেমির উদ্ভব ঘটেছে, এইটা ওয়েস্টারমার্ক মনে করে না। বরং ওয়েস্টারমার্ক মনে করে যে মনোগেমি সব সময়ই ছিল, আছে। মনোগেমি মানে এক হাজবেন্ড এক ওয়াইফ, হ্যাঁ, এটা সবসময় ছিল, সবসময় আছে। তো যাই হোক, এইটা একটা ব্যাখ্যা আমরা পেলাম যে, এবং পরে পেরাতে দেখেন উনি স্পষ্টতই বলেছেন যে মানুষ প্রকৃতিগত ভাবে যুগল পরিবার আহ, আহ, জীবনের পক্ষে। অবাধ যৌনাচারের ধারণা তিনি প্রত্যাখ্যান করেছেন। এবং অবাধ যৌনাচারের ছিটেফোঁটা যদি কোথাও কিছু থাকে, তবে তা নিয়মের বরখেলাপ, জীব ধর্ম বিরোধী এবং ব্যতিক্রম বই কিছুই নয়। তো ওয়েস্টারমার্ক এই যে চমৎকার ভাবে প্রথমে অবাধ যৌনাচার সমর্থনকারীদের বক্তব্য উল্লেখ করেন এবং পরে তার সীমাবদ্ধতা বা অন্তঃসারশূন্যতা উনি প্রমাণও করেছেন। তাহলে আমরা মোটামুটি ভাবে একটা পরিবারের বিবর্তন নিয়ে কিছু কয়েকজনের তাত্ত্বিক আলোচনা আমরা শুনলাম। তবে সেটার মাধ্যমে আমাদের যা যতটুকু আমরা আন্দাজ করতে পারলাম, তাতে আমরা বুঝতে পারি যে ক্লিয়ারলি এই যে ফ্যামিলি নামক প্রতিষ্ঠান তথা বিবাহ করার মাধ্যমে দুইজন, একজন পুরুষ একজন মহিলা, যে একই ছাদের নিচে বসবাস করার যে কনসেপ্ট, এবং এইটা আম, কিভাবে বিবর্তিত হয়েছে, পরিবারগুলোর নামই বা কি, কত সময় আগে এটা হয়েছে, এইটা আসলে আমরা স্পেসিফিক ভাবে জানতে পারি না। এবার আসেন শেষের দিকে 305 নাম্বার পেজে দেখেন পরিবারের কাজ, ফাংশনস অফ এ ফ্যামিলি অথবা অফ ফ্যামিলি। এখানে কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করেছে। প্রথম ফাংশন আমরা জানি যৌন জীবনকে নিয়ন্ত্রণ এবং বৈধভাবে, ধর্ম সিদ্ধভাবে, আইন সিদ্ধভাবে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ একজন প্রাপ্তবয়স্ক নারী কিভাবে তাদের যৌন চাহিদাকে পরিতৃপ্ত করতে পারে, তার একটা বৈধ প্রতিষ্ঠান হলো পরিবার। সো এই ফাংশনটা প্রথমেই আলোচনা করা হয়েছে যে এটা একটা গুরুত্বপূর্ণ ফাংশন। কারণ আমরা জানি
আম, যে আমরা ভেলফেরেডো প্যারেটো উনি বলেছিলেন যে আমরা মানুষ কিছু বেসিক ইনস্টিংক্ট নিয়ে জন্মাই। যেমন আমাদের বেসিক ইনস্টিংক্ট আছে ক্ষুধা লাগলে খেতে হবে, এটা আমাদের বেসিক ইনস্টিংক্ট। কাউকে বলে দিতে হয় না যে তোমার ক্ষুধা লেগেছে তুমি খাও, বরং আমার ক্ষুধা লাগলে আমি বুদ্ধি গোছাতে থাকি যে আমি কি খেতে পারি, কি খেয়ে আমার ক্ষুধাটা নিবারণ করা যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আমারই হেডেক, অন্য কারো না। কিভাবে খাবার আনবো, কোথা থেকে আনবো, এটার জন্য আমার কারো শরণাপন্ন বা কাউকে বলে দেওয়ার কোনো দরকার পড়ে না। তাহলে এইটা প্রথম কাজ, ফাংশন পরিবারের। হ্যাঁ, কারণ আপনি খেয়াল করে দেখেন, এই পরিবার গঠন যদি করতে না পারতাম, তাহলে আমরা আমাদের চরিত্রকে ঠিক রাখতাম কিভাবে? এবং এটা ভেরি ট্রু। আপনারা দেখবেন যারা ম্যারিড এবং যখন বিয়ে করবেন, বিয়ে শাদী করলে অটোমেটিক্যালি একটা মানুষ অনেক ধরনের পাপ থেকে বিরত থাকার সুযোগ সৃষ্টি হয়। এই এই যে ধরেন, আল্লাহ রাসূল বলেছেন আমাদের চোখের পর্দা করা উচিত। সেটা শুধু ছেলেদের না, মেয়েদের দিকে চোখ গেলে আল্লাহ রাসূল বলছে সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে নিতে হবে, দ্বিতীয়বার তাকানো যাবে না। আবার এটাও করা যাবে না, চোখ গেছে একবার যেহেতু তাকাতে পারবো লম্বা সময় তাকিয়ে নিলাম, নো। ঠিক একই ভাবে মেয়েদেরকে বলা হয়েছে তোমরাও তোমাদের চোখ থেকে অবদমন করো, নিচু করো। পুরুষের দিকে চোখ গেছে সাথে সাথে নামিয়ে ফেলো, আরেকবার তাকায়ও না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, খেয়াল করে দেখেন। তাহলে এই যে ঘটনা, বিয়ে করার আগ পর্যন্ত বিপরীত সেক্সের প্রতি মানুষের একটা অত্যন্ত আকর্ষণ কাজ করে। বিয়ে শাদী করে ফেললেই দেখবেন ও এটা তো আপনার আর অন্য মেয়েদের দিকে অতটা আকর্ষণ কাজ করবে না, কারণ বাসায় তো আমার ওয়াইফ আছে, বা ওয়াইফ ভাববে আমার তো হাজবেন্ড আছে। সো এইটা না তখন একটু হয়ে যায়। সো এটা একটা বড় ফাংশন, যে প্রথম ফাংশনটা যে আম, আইন সিদ্ধ উপায়ে আমরা আমাদের বেসিক ইনস্টিং যেটা যৌন সংসর্গ করা, সেটা আমরা সম্পন্ন করতে পারি। সেকেন্ড, পরিবার একটা অর্থনৈতিক সংগঠন হিসেবেও কাজ করে। হ্যাঁ, আমরা হয়তো বা এটা কখনো খেয়াল করি না, কিন্তু আপনি মাইনিউটলি খেয়াল করে দেখেন, পরিবারের লোকজন একটা সময় ছিল পা কল দিয়ে পানি উঠাতো, কেউ জমিতে চাষ করত, কেউ নিড়ানি দিত, কেউ চারা আরেক জায়গা থেকে তুলতো ধানের, সেগুলা সেখানে রোপণ করত। কত কঠিন জীবন, রাইট? তো এই যে এটার মাধ্যমে কি অর্থনৈতিক একটা সংগঠন হিসেবে পরিবার কাজ করলো না? এই যে উৎপাদন গুলো করলো না, এই উৎপাদনের ফসল দিয়েই তো সে খায়। আবার আবার যদি ফসল বেশি হয় সেটা বিক্রি করে, কারা বিক্রি করে, কারা হেল্প করে, কারা বাজারে নিয়ে যায়? পরিবারের সদস্য। আগে আমি তো দেখেছি গরিব মানুষরা তাদের ধান পাট ইত্যাদি বাজারে নিয়ে যেত কাঁধে করে। আহারে, 1 মণ ধান, 40 কেজি ধান কাঁধে নিয়েছে, মাথায় নিয়েছে, নিয়ে সে বাজারে যাচ্ছে। মানে এটা যে নিয়ে যাবে তার তো একটা সাইকেল নেই। এটা যে নিয়ে যাবে, সে যে রিক্সা ভাড়া করবে, সেটার টাকা যে দেবে, সেই টাকাটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। জানে যে এই টাকা পেলে 1 কেজি দুধ হবে, বা মাছের কিছু অংশ হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে, তাই বললো যে অর্থনৈতিক ভাবে একটা পরিবার। এবং এইখানে বলেছে যে আদিম সমাজে আমরা কি দেখতে পাই, পরিবারের সদস্যরা, মেয়েরা বাসার গৃহস্থালির কাজ করেছে, আর পুরুষরা বাইরে গিয়ে শিকার, পশু প্রাণী, মাছ শিকার, এগুলোকে নিয়ে এসেছে। কিভাবে কিভাবে জানি তারা আগুন জ্বালাতে সক্ষম হয়েছে, ওই যে পাথরে পাথরে ঘর্ষণ, সেগুলো দিয়ে তারা ঝলসে এগুলা খেত। তাহলে ওই কারণেই দ্বিতীয়ত পরিবারের ফাংশনের কথা বললো, যেটা একটা অর্থনৈতিক একটা একক বা অর্থনৈতিক ফাংশনটা সম্পন্ন করে। তৃতীয়ত বলছে পরিবারের আরেকটি কাজ সন্তান জন্মদান, পরিণত বয়সে পরিবারের কোনো সদস্যকে বিবাহ করানো, এগুলো হলো পরিবারের আরেকটা কাজ। সন্তান জন্মদান, তাকে লালন পালন করা, তাকে শিক্ষা দেওয়া, পরিণত বয়সে তাকে বিয়ে দেওয়া, এটা অবশ্যই পরিবারের। যেমন আমাদের সমাজে যারা কুমার ব্যক্তি তাদেরকে আমরা অসম্পূর্ণ ব্যক্তি বলি, যারা কুমারী মেয়ে
বিয়ে শাদী করে না, আপনাদেরকে অনেক ধরনের টিপ্পনী কিন্তু শুনতে হয়। মানুষ মনে করে একটা ব্যাপক রকমের পারসেপশন আছে যে এদের মনে হয় কোনো সমস্যা আছে, এরা বিয়ে করে না। হ্যাঁ, কেউ কেউ, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মনিরুজ্জামান স্যার, উনি ভাইস চ্যান্সেলর ছিলেন, উনি মারা গেলেন মনে হয় কিছুদিন আগে। উনি বিয়ে করেন নাই। আর একদিন সাক্ষাৎকারে একটা কথা আমি ওনার কাছ থেকে শুনেছি। হ্যাঁ, উনি একটা মেয়েকে পছন্দ করতেন, কে সেটা নাম বলেন নাই, কিন্তু তার সাথে তার সামহাউ বিয়েটা হয় নাই। এই যে না হওয়ার কারণে সে মনের দুঃখে ক্ষোভে সে আর বিয়েই করলাম। আমি বলি যে আর সরি, উনি অনেক পণ্ডিত মানুষ, ওনাকেই বলছি না, বাট আমি বলছি ইন জেনারেল যারা এই সমস্ত চিন্তা ভাবনা, কিছু দু একজন মেয়েও পাওয়া যায় যে তার পছন্দের ছেলে বিয়ে হয়ে গেছে, সে বিয়ে করবে না। মেয়ের সংখ্যাটা অবশ্য কম, কারণ মেয়ে বুঝে যে মেয়ে বয়স্ক হয়ে গেলে বাবা মা এক সময় মরে যাবে, পরে ভাই থাকবে, ভাই বিয়ে করবে, ভাইয়ের ওয়াইফ আসবে, আমি যদি বিয়ে না করি তাহলে এই ফ্যামিলিতে মরণ দশা। ভাইয়ের ওয়াইফ একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর খাওয়াবে, এরপরে বলবে তোমার বোনরে আমি আর খাওয়াতে পারবো না, রান্না করে দিতে পারবো না, তখন বোনের অবস্থা কি হবে? ওই জন্যে মেয়েরা নর্মালি তার প্রেমিক যদি অন্য জায়গায় বিয়েও করে চলে যায়, সে আর এক প্রেমিক খুঁজে নেয়, সে বিয়ে করে। এটা এটা ঠিক আছে, বিয়ে করতে হবে আসলে। যে কোনো, এটা কোনো কথা হতে পারে না যে আমি একজনকে পছন্দ করছি তাকে পেলাম না বলে আমি বিয়ে করব না। না, এই পাগল আমি, এবার আমরা হওয়া উচিত না, রাইট? কেন সেটা করবো আমরা? আচ্ছা, এরপরে বললো চতুর্থত যে পরিবারের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ হলো পরিবার সদস্যদের নিরাপত্তা বিধান। এটা অন্যতম কাজ। শিক্ষাদান করা, ইয়েস অফকোর্স। মানসিক আবেগ পৃথিবী, হ্যাঁ, স্নেহ, ভালোবাসা ও শ্রদ্ধার দ্বারা সবার মধ্যে সংহতির বন্ধন সৃষ্টি করা। শিল্পোন্নত সমাজে পরিবারের উক্ত সব কাজই পরিবারের বাইরে সম্পন্ন হতে পারে। যেমন আগেই বলেছি, আমেরিকান সমাজের যৌন সঙ্গম পরিবারের বাইরে স্বীকৃত। আচ্ছা, যাই হোক, আমেরিকান সমাজ বা কানাডার সমাজ সেটা ভিন্ন। ওটা আর 18 বছর বয়স হয়ে গেলে ওরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যে কোনো কারোর সাথে তারা যৌন সংসর্গ করতে পারে। যাই হোক, আমরা আমাদের হিস্ট্রির কথা বলছি, ভারতীয় উপমহাদেশে এটা হিন্দুদের মধ্যেও নাই, মুসলমানদের মধ্যেও নাই। তবে কেউ কেউ আছে আকাম টাকাম করে, এগুলো ধর্ম টর্ম পালন করে না, হোটেল টোটেলে যায়, ইত্যাদি ইত্যাদি উল্টাপাল্টা কাজ করে, সেটা ঠিক আছে। বাট এই যে আমরা বললাম যে পরিবারের সদস্যদের নিরাপত্তা দেয়া, সর্বশেষ পেজে যান, আমরা শেষ করে দেব। 306 নম্বর পেজে যান। ওইখানে দেখেন, ওই যে গত পেজের কিছু আলোচনা এখানে বললো যে দেখেন, অবাঞ্ছিত সন্তান তাহলে হবে, যেটাকে যার সন্তান আমরা বলি। যদি আপনি বিয়ের বাইরে কারোর সঙ্গে যৌন সংসর্গ করেন কোনো মেয়ের সঙ্গে, এবং সেখানে যদি আপনি কন্ডম ব্যবহার না করেন, পিল যদি না খাওয়ান, তাহলে তো সে প্রেগনেন্ট হতেই পারে, এটা তো আমরা জানি না যে আসলে। তাহলে এই যে অবৈধ সন্তান জন্ম হলো, এতিম সন্তান জন্ম হলো, এরা কিভাবে মানুষ হবে? এরা আলটিমেটলি কেউ কেউ দত্তক নিয়ে যাচ্ছে, কেউ কেউ ওল্ড হোম তথা কারেকশন সেন্টার, বাচ্চাদের ওদেরকে এখানে রেখে তারা যেন অপরাধ না করে, আর যতটুকু অপরাধ করেছে সেটা কারেকশন করা, তাদেরকে ফ্রি ট্রিটমেন্ট দেওয়া, আহ, ইত্যাদি বিষয়গুলো। এখন দেখেন, এইগুলো কিন্তু পরিবারের বাইরেই সম্পন্ন হয়। ডে কেয়ার সেন্টার, শিক্ষাদান, আগে বাবা মা শিক্ষা দিত, এখন কি হয়েছে? ডে কেয়ার সেন্টারও শিক্ষা প্রদান করে, প্রাইমারি স্কুল হয়েছে, কিন্ডার গার্ডেন হয়েছে, প্লে, নার্সারি, কত কিছু স্কুল খুলে আপনার দোরগোড়ায় গিয়ে হাজির, বলতেছে আপনার সন্তান থাকলে আমাদের স্কুলটার এই এই সুবিধা, আপনারা ভর্তি করাতে পারেন। তো এই যে বিষয়, আমরা এখন ডে কেয়ার সেন্টার বা এই যে, আমি কানাডায় যেমন দেখে এসেছি, ওখানে প্রাইমারি এডুকেশনের যে স্কুলগুলো, সেগুলো সাজানো 7.5 ঘন্টা, 8 ঘন্টা, মানে বাচ্চা সেখানে গেলে 8 ঘন্টা সময় থাকবে। তো ওরা কি করে, এই বাচ্চাদের আমার দেখার সুযোগ হয়েছে যে 8টায় যদি স্কুল শুরু হয়, 10টার সময়, 10টা বাজার 15 মিনিট আগে, 10টায় ছুটি দেবে সবাই, একটা বেল বাজবে, সবাই মাঠে চলে গেল বাচ্চা, কেউ মেয়েও,
স্নো দিয়ে ঢিলাঢিলি খেলছে। কেউ হয়তো বা একটু কিছু খেয়ে নিল, বা ওই ম্যাক্সিমামটা আসলে খেলাধুলায় ব্যস্ত। কেউ হয়তো ফুটবল নিয়ে দৌড়াচ্ছে। 15 মিনিট শেষ, বেল বাজলো, আবার চলে গেল। এরপর যখন 1টা বাজে তখন লাঞ্চের ব্রেক হয়ে গেল, টিফিন। এবং ওই সময়টা লাঞ্চ এবং খেলা 1 ঘন্টা তারা দেয়, আমার যতটুকু মনে পড়ে। ওই সময়টা ওরা ভালো মতো খেলে। এবং তাহলে কি দাঁড়ালো, মার অফিস যদি হবে 8 ঘন্টা পরে, স্কুলও 8 ঘন্টা করে নিল, বা মা বাবারা স্কুলে ড্রপ করে দিয়ে চলে গেল, এরা এই শিক্ষকরা এই বাচ্চাদেরকে টেক কেয়ার করে রাখলো এবং তাদেরকে শিক্ষা দিল। মা বাবারা চাকরি শেষ করে এসে সন্ধ্যায় তাদেরকে পিক করে নিয়ে গেল বাসায়। দেখেন কত সুন্দর সুবিধা ওরা করেছে। এবং আগে যেখানে মা বাবা চাকরি করতে পারতো না, কেমনে করবে? মা বাচ্চাকে শিক্ষা দিতে হয়, স্কুল শিক্ষা দিতে হয়, আদব শিখাতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, কত কিছুর ব্যাপার। এখন সব স্কুল নিয়ে গেছে, স্কুলের বাস আসে বাড়ির সামনে থেকে, বাচ্চারা উঠে যায়। কত সুবিধা এগুলো। তো যাই হোক, এরপরও প্রশ্ন হলো, ওই প্রথম প্যারার দেখেন শেষের লাইন, যে তাহলে পরিবারের কাজ এখন ডে কেয়ার সেন্টার করছে, পরিবারের কাজ স্কুলগুলো করছে, ওই যে তাকে দেখভাল করা বা তাদেরকে একটু খাওয়ানো। এবং যেহেতু এগুলা কাজ আগে পরিবার করতো, তাহলে বাপ মা সময়টা সেভ হচ্ছে, বাপ মা চাকরি করতে পারতেছে। এগুলো একটা বড় ব্যাপার। এখন বলছে এত কিছুর বড় পরিবার তাহলে কেন টিকে আছে? পরিবার তো টিকে থাকার কথা না। কারণ পরিবারের ফাংশন গুলো তো অন্যরা সম্পন্ন করছে, ডে কেয়ার সেন্টার সম্পন্ন করছে, স্কুল সম্পন্ন করছে, কলেজ ইউনিভার্সিটি সম্পন্ন করছে। তাহলে পরিবার টিকে থাকবে কেন? বললো যে না, বস্তুত যদিও, সেকেন্ড প্যারা দেখেন, যদিও পরিবার জীবনে দুশ্চিন্তা, অস্থিরতা, হতাশা, এমনকি মাঝে মধ্যে হিংস্রতা দেখা যায়, তথাপি পরিবারই সবচেয়ে বেশি সার্থক সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আজও স্বীকৃত। আর এর একটি কারণ হলো শিশু সন্তানেরা বড়দের, বিশেষ করে মা বাবার অতি ঘনিষ্ঠ হয়, প্রত্যক্ষ এবং সার্বক্ষণিক সান্নিধ্য লাভ করে। এটা হলো একটা বড় বিষয়, যে সন্তানরা বাবা মার অনেক কাছে থাকে, বাবা মাও তাদেরকে আদর করে, স্নেহ করে, ভালোবাসে। হ্যাঁ। তো তাহলে সন্তানরা কিন্তু বাবা মার সান্নিধ্য প্রত্যাশা করে, এবং এটা প্রয়োজনও আছে। পরিবার ছাড়া কোনো বাইরের প্রতিষ্ঠানের পক্ষে এতটা করা সম্ভব নয়। বস্তুত কোনো প্রতিষ্ঠানের বেতনভুক্ত কোনো ব্যক্তি পিতামাতার বিকল্প হতে পারে না। যত ভালোই শিক্ষক হোক বা যাই হোক, সে কি আমার পিতামাতা ক্ষতিপূরণের জায়গায় হতে পারবে? কখনো না। ওই ওই পুরুষ আমাকে যত ভালোবাসুক, আমাকে যত যাই দিক, আমার বাবা নয়। এইটা ভাবলেই তো তার থেকে একটা দূরত্ব সৃষ্টি হবে। আর আমার বাবা কিছু দিক না দিক, সে যে স্নেহ করে, ভালোবাসে, এটাই না। আচ্ছা, এই কারণে পরিবার টিকে আছে, এই কথাগুলোই বললো। যে পরিবারের পরের প্যারাটা কি? অনেকে বলেন স্নায়ুরোগগ্রস্ত অস্বাভাবিক পিতামাতার চেয়ে কোনো প্রাতিষ্ঠানিক যত্ন শিশুর জন্য কল্যাণকর হতে পারে। বলা হয়েছে যে এতিমখানায় খানার শিশু কখনো বা পরিবারের লালিত পালিত শিশুর চেয়ে নানাভাবে ভালো হতে পারে বা প্রতিষ্ঠা লাভ করতে পারে। দেখেন এখানে একটা কথা বললো, যে যার বাবারা স্নায়ুরোগ বিশিষ্ট অস্বাভাবিক পিতামাতা, তাহলে তো তাদের এই বাচ্চাদেরকে কে পালন করবে? তো সেটা বললো যে তাদের বাচ্চাদেরকে হয়তো দেখার জন্য প্রাতিষ্ঠানিক কিছু প্রতিষ্ঠান ভালো রোল প্লে করছে। এতিমখানার বাচ্চারা, তাদের চেয়ে বাবা মার কাছে বাচ্চারা অনেক বেশি ভালোভাবে পেরে ওঠে এবং প্রতিষ্ঠা লাভ করাটা সহজ হয়। তা সত্ত্বেও সার্ভেতে দেখা গেছে, আমেরিকাও দেখা গিয়েছে, ওইসব প্রতিষ্ঠানে পালিত শিশু অনেক সময় মানসিকভাবে বিকলাঙ্গ হয়। এই যে ডে কেয়ার সেন্টারে যারা আল্লাহর 24টা ঘন্টা বা মাসের 30 দিন বা 31 দিন পুরাটাই সেই সন্তান, যদি আমি বলি যে কিসের মধ্যে থাকবে, নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, আহ অস্থিরতা, হতাশা, দুশ্চিন্তা ইত্যাদির মধ্যে থাকবে, ততই সে আহ উম, কি হবে,
বাচ্চা ভালোভাবে বিকশিত হবে না। তো যাই হোক, সেই কারণে বললো যে আমেরিকার মতো জায়গাও বলেছে যে যদি বাচ্চা সময় না পায় তাহলে বিকলাঙ্গ হতে পারে, এমনকি প্রকৃত মাতৃসুলভ আচরণ লাভে ব্যর্থ হয় অনেক শিশু ওই সব প্রতিষ্ঠানে মারাও যায়। রাইট, এটা আমরা জানি যে ডে কেয়ার সেন্টারে অনেক সময় বাচ্চা মারা যায়, টর্চার করে, অত্যাচার করে। হ্যাঁ, বাংলাদেশেও দু একটা ডে কেয়ার সেন্টারে বাচ্চা মারা গেছে, ওই জন্য ডে কেয়ার সেন্টারের প্রতি মানুষের একটা ভীতি কাজ করে যে দিলাম ডে কেয়ার সেন্টারে ভালোর জন্য, আলটিমেটলি বাচ্চার লাশ আমি পেলাম, তাহলে আর কি লাভটা হবে? তো সেই কারণে বলল যে পরিবার টিকে আছে। সর্বশেষ দুই লাইন, যেহেতু একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন হিসেবে পরিবার একটি সার্বজনীন ব্যবস্থা, এবং যেহেতু সন্তান লালন পালনের পরিবারের বিকল্প প্রতিষ্ঠান সমূহের চেয়ে পরিবারের সফলতাই সবচেয়ে বেশি, তাই পরিবারের অস্তিত্ব টিকে থাকবে বলেই অদ্যাবধি মনে করা চলে। তাহলে রাইটার বললেন যে যেহেতু বাচ্চার সামাজিকীকরণের ক্ষেত্রে মার অবদান বেশি বাপের চেয়ে, যেহেতু অর্থ যোগান দেওয়ার ক্ষেত্রে বাপের অবদান, শুধু তাই নয়, তারা আহ, যে মানসিক ভাবে শান্তি দেওয়া, অর্থনৈতিক যোগান দেওয়া, মানসিক শান্তি দেওয়া, কোনো কিছুতে ভেঙে পড়লে তাকে অভয় দেওয়া, হুম, ইত্যাদি যে বিষয়গুলো আছে, সেক্ষেত্রে কিন্তু সন্তান, বাবা মা যদি কোনো সাজেশন দেয়, পরামর্শ দেয়, বা কোনো কিছু বলে যে এই দুটো আমি চিন্তা করেছি, তুমি সেবা দিতে পারবে, তাহলে ওর সাথে মিলিয়ে আমরা আরো অনেক কিছু পজিটিভ জিনিস আমরা করতে পারি। ওইভাবেই জীবনের সফলতাটা আসলে আসে। তো সে কারণে আহ, আমরা ফ্যামিলি যে টিকে আছে এবং থাকবে সেই দৃঢ় বিশ্বাস আমরা করতে পারি। যদিও ফ্যামিলির জায়গায় ডে কেয়ার সেন্টার বা হসপিটাল বা বন্ধু আহ, উম, বান্ধবদের গ্রুপ, তারা হেল্প করে আমাদের অনেক ক্ষেত্রে হিলিং হওয়ার জন্য, বা খারাপ রেজাল্ট হয়েছে সেজন্য আহ, অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে হেল্প করে। So, তারপরেও আমরা বলবো যে পরিবার টিকে আছে, পরিবার টিকে থাকবে, এবং সে তার গুরুত্বপূর্ণ ফাংশন গুলো পালন করবে। তো আমি এখানেই শেষ করছি আজকের ক্লাস। আপনারা একটু কষ্ট করে একটা কাজ করবেন। আমি 12 জনকে দেখতে পাচ্ছি, আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, আমি এটা আপডেট করব। আর পরিবার আর ম্যারেজ নিয়ে আর নতুন কোনো আলোচনা আর করবো না। আগামীকালকে ইনশাল্লাহ নতুন কিছু দেখি করবো, এবং সেটা আমরা পড়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পান তো নাকি? জি স্যার। ঠিক আছে, তাহলে আমাকে কেউ একজন আপনাদের এই অ্যাটেন্ডেন্স গুলো একটু দিয়েন। আমি তাহলে এটা আপডেট করবো। তাহলে ঠিক আছে, কালকেও ইনশাল্লাহ সন্ধ্যা 7:30 বা 8:30-র মধ্যে শুরু করবো ক্লাস। তো আসসালামু আলাইকুম। জি স্যার। দোয়া ওয়ালাইকুম করুন স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার।